এই যে সোরিয়াসিস নিয়ে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, কেন হচ্ছে এই সোরিয়াসিস? আপনার কোনো সমস্যার কারণে এটা হয় নাই, কিংবা এই অসুখটা কিন্তু ছড়ায় না বা ছোঁয়াছে না। তো সোরিয়াসিসটা আসলে কজটা হচ্ছে আননোন। হ্যাঁ, এটা হচ্ছে ইটিওলজিটা হচ্ছে আননোন। সোরিয়াসিসটা হচ্ছে এক ধরনের জেনেটিক চেঞ্জের মাধ্যমে। চামড়ার যে জেনেটিক, যে আমাদের চামড়াটা নির্দিষ্ট সময় পরপর কিন্তু পরিবর্তন হয়, সেটা ফেসের চামড়া হোক, হাতের চামড়া হোক, পায়ের চামড়া হোক। তো এই পরিবর্তনের সময় সীমা সেটা যখন তারতম্য ঘটে, সেটা যখন কমে আসে, তখনই সোরিয়াসিসটা ডেভেলপ করে। তো এখানে পেশেন্টের কোনো নেই। অনেকে বলে যে আমি পরিষ্কার থাকি, অনেকে এটা ফাঙ্গাসের সাথে মিস্টেক করে, অনেকে দাঁতের সাথে মিস্টেক করে, অনেকে এক্সিমার সাথে মিস্টেক করে, অনেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনের সাথে মিস্টেক করে, অনেকে আবার স্ক্যাবিস বা খোসপাস্টার সাথে মিস্টেক। এটা কোনোটার সাথে কোনো সম্পর্ক নেই। সোরিয়াসিস কিন্তু একেবারেই ছোঁয়াচ্ছে না, এটা একেবারেই নন কন্টাজিয়াস, রিকারেন্ট এবং ক্রনিক। রিকারেন্ট মানে বারবার হতে পারে, ক্রনিক মানে দীর্ঘ সময় থাকে, এবং নন কন্টাজিয়াস মানে আপনার সাথে যদি কেউ দীর্ঘ সময় থেকেও থাকে, কন্ট্যাক্টে থাকেন, সোরিয়াসিস ছড়ানো বা তার সোরিয়াসিস হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে জিরো। সোরিয়াসিস, এক্সিমা এবং খোসপাচড়া বা স্ক্যাবিস, এই তিনটিকে আসলে আলাদা করবার কোনো উপায় রয়েছে কিনা? সোরিয়াসিস আর এক্সিমাটা আলাদা করা আসলে একটু কঠিন রোগীদের জন্য, কারণ সোরিয়াসিস এক্সিমার বেশ কিছু সাইন সিমটম একই রকম। ইন ব্রড স্পেকট্রাম সোরিয়াসিসও কিন্তু একটা এক্সিমার মধ্যেই পড়ে। তো একটা উপায় আছে যে এক্সিমাতে সাধারণত চুলকালে ওই যে ফোটা ফোটা রক্তবিন্দু দেখা যাবে না, এবং এক্সিমা যে কোনো জায়গায় হতে পারে। সোরিয়াসিস সাধারণত একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, আমাদের শরীরের এক্সটেন্সর সারফেসে হয়, এবং সোরিয়াসিস দেখা যায় যে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল হয়, মানে যে কোনো একটা হাঁটুতে হবে না, আপনার দুটো হাঁটুতে হলো, কিংবা দুই সাইডের চামড়াতে হলো, কিংবা দুইটা কনুইতে হলো, এরকম একটা প্যাটার্ন ফলো করে। এক্সিমা কিন্তু সবসময় ওই প্যাটার্নটা ফলো করে না। আর স্ক্যাবিস বা খোসপাস্টা সেটা সম্পূর্ণই ভিন্ন। যেমন সেটার ক্ষেত্রে প্রচণ্ড চুলকানি বা ইচিং হবে, এবং ইচিংটা হবে রাতে, এবং ইচিংটা সাধারণত নাভির আশেপাশে হয়, পেটের আশেপাশে হয়, এবং ফিঙ্গার ওয়েবে হয়, মানে আঙ্গুলের ফাঁকে হয়। হ্যাঁ, তো এটা আসলে ওই ধরনের কোনো এক্সিমা বা সোরিয়াসিসের মতো ওই ধরনের চামড়া উঠে আসে না, কিংবা এরকম সিলভারি স্কেল থাকে না। তো লক্ষণ থেকে রুগী বুঝতে পারে যে এটা সোরিয়াসিস না, এটা স্ক্যাবিস। কিন্তু সোরিয়াসিস এবং এক্সিমা অনেক সময় মিস্টেক করে ফেলে রুগীরা। কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগীরা? তারা আসলে এই বিষয়টি নিয়ে দ্বিধার মধ্যে থাকেন, কখন হাসপাতালে আসবেন, কখন চিকিৎসকের কাছে আসবেন? সোরিয়াসিসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হেলথ এডুকেশন। হ্যাঁ, তো বর্তমানে বাংলাদেশে সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব নামে একটা ক্লাব আছে, যারা কিনা দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে এই সোরিয়াসিস পেশেন্টদেরকে বোঝানোর চেষ্টা করছে, তাদেরকে এডুকেট করার চেষ্টা করছে। সোরিয়াসিসের ক্ষেত্রে কিন্তু হেলথ এডুকেশনটা অনেক ইম্পর্টেন্ট, যে কখন ডাক্তারের কাছে যাবে, কখন যাবে না, বা কি করবে বা কি করবে না, এগুলো। তো প্রাথমিক অবস্থায় যদি এরকম একটা দুটা লিশন সে দেখে, তাহলে আমার মনে হয় যে ডাক্তারের কাছে না গিয়ে সে যদি ঘরে শুধুমাত্র ভেজলিন ইউজ করে, কিংবা ইমোলিয়েন বলি, কিংবা অলিভ অয়েল তেল বলি, সরিষার তেল, যেভাবেই যাই বলি না কেন, মোট কথা হচ্ছে জায়গাটাকে ড্রাই না থাকে, যাতে ময়েশ্চার থাকে। তো এইটা করে যদি তার ভালো থাকে, অনেক সময় এটা ব্যাক নাও করতে পারে, বাট এটা যদি কোনো কাজ না হয়, বা এটা যদি ছড়িয়ে পড়ে, মানে ছড়িয়ে পড়ে বলতে অন্যান্য জায়গায় হয়, তার ইচিং হয়, তাহলে সে অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে অনতি বিলম্বে। আর যদি একবার দুবার অলিভ অয়েল কিংবা ভেজলিন দেওয়ার পর সেরে যায়, তাহলে সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই ডাক্তারের কাছে প্রাথমিক অবস্থায় যাওয়ার।